ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তোমরা যারা 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে, তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। অনেকেই নিজেদের প্রাপ্ত নাম্বারে অসন্তুষ্ট। দেখা যাচ্ছে বেশ কিছু ছাত্রছাত্রী তারা কিন্তু রেজাল্ট সারেন্ডার করতে চাইছে। রেজাল্ট সারেন্ডার করার অপশন কিন্তু রয়েছে। যারা 9.1 এবং 9.2 রুলস অনুযায়ী পাস করেছো, মানে পর্ষদের যে 9 যে রুলস রয়েছে, 9 নাম্বার রুল, সেই রুলস অনুযায়ী যারা পাস করেছো তারা অনেকেই অসন্তুষ্ট। তার কারণ তোমাদের সর্বভারতীয় যে পরীক্ষাগুলো রয়েছে, সে অনেক পরীক্ষায় তোমরা নাকি বসতে পারছো না বা বসতে পারবে না, এই সংখ্যা কিন্তু দেখা দিয়েছে। তাই আজকে তোমাদেরকে আমি সবিস্তারে জানিয়ে দিচ্ছি 9.1 এবং 9.2 এই রুলসটি কি, যারা এই রুলস অনুযায়ী পাস করেছো তারা কিভাবে রেজাল্ট সারেন্ডার করবে, রেজাল্ট সারেন্ডার করার সুফল কি, রেজাল্ট সারেন্ডার করার কুফল কি, এবং রেজাল্ট সারেন্ডার করলে কি কি করতে হবে, আবার পরীক্ষা কখন হবে, কোন কোন সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, দুটো সেমিস্টারেরই পরীক্ষা দিতে হবে কিনা, সমস্তটাই ক্লিয়ার করে দিচ্ছি। তাই ভালো করে বিষয়টি শেষ পর্যন্ত কিন্তু বুঝবে, তাহলেই তুমি তোমার রেজাল্ট সারেন্ডার করতে পারবে। ক্লিয়ার? দেখো, সর্বপ্রথম তোমাদেরকে জানিয়ে রাখি যে এই যে পর্ষদের রুলস নাম্বার 9.1 এবং 9.2, এটি কিন্তু তোমাদের রেজাল্টের উল্টো দিকে লেখা আছে। রেজাল্টটি যদি একটু উল্টাও তাহলেই দেখতে পাবে পেছন দিকে কিন্তু রুলসটি রয়েছে। 9.1 রুলসটি কি? দেখো, তোমাদের অনেকেই 6টি সাবজেক্ট নিয়েছিলে। দুটো ছিল তোমাদের কম্পালসারি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, বাংলা ইংরেজি, তার সঙ্গে ছিল 3টি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট, আর একটা নিয়েছিল অনেকেই ফোর্থ সাবজেক্ট হিসেবে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। আবার অনেকের ফোর্থ সাবজেক্ট কিন্তু ছিল না, ঠিক আছে? অনেকের শুধু 5টি সাবজেক্ট ছিল, অনেকের ছিল 6টি সাবজেক্ট। ক্লিয়ার? যাদের 6টি সাবজেক্ট ছিল তারা 9.1 রুলসটি কিন্তু ভালো করে বুঝবে। যাদের 6টি সাবজেক্ট ছিল তাদের দুটো তো মেন সাবজেক্ট বাংলা ইংরেজি চলে গেল, 3টে রয়েছে তোমাদের কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট। এই যে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট 3টি রয়েছে, তার মধ্যে যদি একটি সাবজেক্টে, 3টে কম্পালসারি সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্টে তুমি যদি কোনো কারণে ফেল করে যাও, তাহলে বাকি যে দুটি ইলেকটিভ সাবজেক্ট রয়েছে সেখান থেকে কিছু নাম্বার কেটে নিয়ে এসে ফেল করা সাবজেক্টের সঙ্গে জুড়ে দিয়ে তোমাকে পাস করানো হয়েছে। ক্লিয়ার? এবার কত নাম্বার পাস করানো হবে স্যার, কত নাম্বার কম পেলে? একদম স্পষ্টত বলা আছে যে 5% মানে 5 নাম্বার, ম্যাক্সিমাম 5 নাম্বার। যদি তুমি কোনো কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে কম পেয়ে থাকো, তাহলে যে ইলেকটিভ সাবজেক্টে তুমি সবথেকে বেশি নাম্বার পেয়েছো সেখান থেকে ওই 5 নাম্বার কেটে এনে যেটিতে ফেল করেছো তাতে জুড়ে দিয়ে তোমাকে পাস করানো হয়েছে, যার জন্য তোমার রেজাল্টে কিন্তু 9.1 রুলস অনুযায়ী তুমি পাস করেছো, এটা উল্লেখ আছে। বোঝা গেল? এটা হচ্ছে 9.1 রুলস। আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। ম্যাক্সিমাম 5 নাম্বার, তার বেশি হলে কিন্তু নাম্বার জোড়া যাবে না। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। আর একটা তোমাদের রুলস আছে, সেটা হচ্ছে 9.2 রুলসটি কি? 9.2 রুলস হচ্ছে যারা এই ফোর্থ সাবজেক্ট নিয়েছিলে, মানে যারা 6টি সাবজেক্ট নিয়েছিলে, তারা ফর্ম ফিল আপের সময় কিন্তু লিখেছিলে যে কম্পালসারি তোমাদের যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট রয়েছে দুটো, বাংলা ইংরেজি, এটা সকলেরই সেম ছিল। কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট চুজ করেছিলে 3টি, আর ফোর্থ সাবজেক্ট হিসাবে চুজ করেছিলে একটি সাবজেক্টকে। ফর্ম ফিল আপের সময় ফোর্থ সাবজেক্ট, যে কোনো একটি সাবজেক্টকে তোমরা কিন্তু চুজ করেছিলে, কিন্তু রেজাল্ট বের হওয়ার পর দেখা যাচ্ছে তুমি যে সাবজেক্টটিকে ফোর্থ সাবজেক্ট হিসাবে চুজ করেছো সেই সাবজেক্টটিতে তুমি বেশি নাম্বার পেয়েছো বা সেই সাবজেক্টে তুমি পাস করে গেছো, আর যে 3টি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট ছিল তার মধ্যে একটি সাবজেক্টে তুমি নাম্বার কম পেয়েছো বা ফেল করে গেছো, যার ফলে যেটা তোমার ফোর্থ সাবজেক্ট হিসেবে তুমি চুজ করেছিলে সেটা তোমার বেস্ট 5 এর মধ্যে অ্যাড হয়ে রেজাল্ট তৈরি হয়েছে। ঠিক আছে? আর প্রবলেম কি হয়ে গেছে? প্রবলেম হয়ে গেছে যেটা তুমি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট রেখেছিলে সেই সাবজেক্টে, সেই 3টে সাবজেক্টের মধ্যে একটাতে ফেল হয়ে গেছে আর ফোর্থ সাবজেক্টে পাস হয়ে গেছে। এখন কি করণীয় স্যার? এখন করণীয় আবার কি? তাহলে তোমার ফোর্থ সাবজেক্ট এখন মেন সাবজেক্টে চলে গেছে, আর যে 3টে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট নিয়েছিলে তার মধ্যে একটা ফেল করে গেছো, কিন্তু রেজাল্টে তোমার পাস এসছে, তার কারণ বেস্ট 5 এ তুমি পাস করে গেছো। কিন্তু সর্বভারতীয় যে পরীক্ষাগুলিতে রয়েছে, যে পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষাগুলোতে তুমি বসতে পারছো না, তার কারণ যে ইলেকটিভ সাবজেক্টে তুমি ফেল করে গেছো সেই সাবজেক্টে তোমার পাস করা লাগতো। এই হচ্ছে এখন মূল প্রবলেম, যার ফলে তোমরা চাইছো পিপিআর করতে, অনেকে চাইছো পিপিএস করতে, অনেকে চাইছো আরটিআই করতে। এইগুলো ছাড়াও কিন্তু আরেকটা অপশন রয়েছে, রেজাল্ট সারেন্ডার করে দাও। রেজাল্ট সারেন্ডারের বিষয়টি কি? রেজাল্ট সারেন্ডার মানে তোমার হাতে এখন যে রেজাল্টটি রয়েছে সেই রেজাল্টটি তুমি পুরোপুরিভাবে পর্ষদকে জমা দিয়ে দেবে। তুমি বলবে এই রেজাল্ট আমার চাই না, আমি আবার নতুন করে পরের বছর পরীক্ষা দেব।
এটা হচ্ছে রেজাল্ট সারেন্ডারের বিষয়। তাহলে 9.1 রুলস, 9.2 রুলস বুঝে গেছো। এই রুলস যারা মানতে চাইছো না তারা রেজাল্ট সারেন্ডার করতে পারবে। এবার সারেন্ডার করবো কি করে স্যার, সমস্তটা জানিয়ে দিচ্ছি। রেজাল্ট সারেন্ডার করার ডেট একদম পরিষ্কার ভাবে দেওয়া হয়ে গেছে, 15/5/2026 থেকে 15/6/2026, মানে টোটাল তোমাদেরকে 1 মাসের মতো সময় দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে এই কাজটি তোমাদের কমপ্লিট করতে বলা হচ্ছে। কি কাজ? রেজাল্ট সারেন্ডারের কাজ। আমি বলবো 10 দিনের মাথায় রেজাল্ট সারেন্ডারের কাজটি কমপ্লিট করে নিও যাদের প্রয়োজন রয়েছে, ঠিক আছে, যত তাড়াতাড়ি পারবে। হ্যাঁ সময় নাও, সময় তো রয়েছে হাতে। রেজাল্ট সারেন্ডার করলে কি করতে হবে স্যার, রেজাল্ট সারেন্ডার করার সুফল কি কুফল কি বলে দিচ্ছি। প্রথমে বলি রেজাল্ট সারেন্ডার করতে গেলে কি করতে হবে। রেজাল্ট সারেন্ডার করতে গেলে তোমাকে একটা দরখাস্ত লিখতে হবে, অ্যাপ্লিকেশন। সেখানে স্পষ্টত লিখতে হবে তোমার নাম, তোমার রোল নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার মার্কশিট নাম্বার, তোমার এই সমস্ত কিছু লিখতে হবে। তার সঙ্গে লিখতে হবে যে তুমি স্বইচ্ছায় তোমার রেজাল্ট সারেন্ডার করছো, এই রেজাল্ট নিয়ে তুমি অন্য কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হবে না। রেজাল্টটি তুমি পুরোপুরিভাবে পর্ষদের হাতে তুলে দিতে চাও এবং পরের বছর তুমি আবার নতুন করে পরীক্ষা দিতে চাও। তার কারণ পর্ষদের এই নিয়মটি তুমি মানতে পারছো না, তুমি পরের বছর নতুন করে পরীক্ষা দেবে। এই একটা আবেদনপত্র লিখে সেখানে তোমার সই করিয়ে তোমার অরিজিনাল যে রেজাল্ট রয়েছে, অরিজিনাল যে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট রয়েছে, সেই দুটি তোমাকে স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের কাছে গিয়ে জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন জমা করাতে হবে, অরিজিনাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, অরিজিনাল উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকে তুমি যদি ফেল করে যাও সেই সার্টিফিকেট নিয়ে গিয়ে হেডমাস্টার মশাইয়ের কাছে জমা করাতে হবে যে স্যার আমি রেজাল্ট সারেন্ডার করতে চাই। এই আবেদন কিন্তু শুধুমাত্র হেডমাস্টার মশাই করতে পারবেন, অন্য কেউ করতে পারবে না। একদম স্পষ্টত নিয়মাবলীতে বলে দেওয়া হয়েছে, সাইট কিন্তু খুলে গেছে। হেডমাস্টার মশাই তোমার রেজাল্ট সারেন্ডার করে দেবেন, তোমার অ্যাপ্লিকেশনটি আপলোড করবেন, তোমার রেজাল্ট, তোমার উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট পর্ষদ অফিসে গিয়ে তিনি জমা করিয়ে আসবেন। আর তোমাকে কিন্তু একদম স্পষ্টত বলে দেওয়া হচ্ছে যে এখন যে রেজাল্ট তুমি পেয়েছো সেই রেজাল্ট নিয়ে তুমি কোথাও কিন্তু ভর্তি হতে পারবে না। কোনো রকম রেগুলার কোর্স উচ্চ মাধ্যমিক পাস না করা পর্যন্ত কোনো রেগুলার কোর্স তুমি করতে পারবে না। মানে একটা বছর তোমার নষ্ট হচ্ছে, আবার পরের বছর তোমাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে মানে পরের বছর তোমাকে 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টার দুটো সেমিস্টার পরীক্ষায় কিন্তু দিতে হবে তুমি যদি রেজাল্ট সারেন্ডার করো। ক্লিয়ার? 3rd সেমিস্টার 4th সেমিস্টার দুটোই কিন্তু দিতে হবে। এটা বলে দেওয়া হচ্ছে তুমি পরের বছর পরীক্ষা দিলে দেখা গেল সেখানে রেজাল্ট আরো খারাপ হলো, এবার তুমি বলবে যে আগের রেজাল্ট আমি ফেরত পেতে চাই। হবে না, রেজাল্ট সারেন্ডার করে দিলে মানে এই রেজাল্টটি পুরোপুরি ভুলে যাও, তোমাকে আবার পরের বছর কিন্তু নতুন করে পরীক্ষা দিতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। ক্লিয়ার? তো এই হচ্ছে রেজাল্ট সারেন্ডার। রেজাল্ট সারেন্ডারের ভালো দিক খারাপ দিক। যারা চাইছো যে না আমি রেজাল্ট সারেন্ডার করিয়ে দিই, আমার মনে হচ্ছে পিপিআর বা পিপিএস করে আমার নাম্বার বাড়বে না বা আমার নাম্বার বাড়েনি, কোনো উপায় নেই এখন হাতে, আমি সর্বভারতীয় পরীক্ষায় বসতে পারছি না, তাহলে তুমি রেজাল্ট সারেন্ডার করে পরের বছর পরীক্ষায় বসো। একটা বছর নষ্ট কিন্তু তোমার হবে। এই হচ্ছে মূল বিষয়। আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। যদি এর পরেও তোমাদের মনে জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের মনের প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। চলো ধন্যবাদ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।